নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। বিকেল 4টে শুরু করছি নিউজ 18 প্রাইম। শুরুতেই নজর রাখতে হচ্ছে সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করার মামলার শুনানি শুরু হয়েছে এবং সেখানে সওয়াল পর্ব চলছে। কমিশনকে অফিসারদের তালিকা রাজ্যের 8505 গ্রুপ এ অফিসারের তালিকা রাজ্যের জেলাভিত্তিক নাম দেওয়ার দাবি রাজ্যের আইনজীবীর। কি যুক্তিযুদ্ধ চলছে আইনজীবীদের মধ্যে, সওয়াল জবাবে কি উঠে এলো এখনো পর্যন্ত, আরো ডিটেল জানার চেষ্টা করবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, প্রিয়াঙ্কা, দেখো, এই 8505 জনের নাম রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে আধিকারিকদের, কিন্তু সেই নাম আগে কেন দেওয়া হয়নি সে নিয়ে প্রশ্ন তোলেন এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তবে শেষ পর্যন্ত রাজ্যের তালিকা দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আর্গুমেন্ট চলছে মাইক্রো অবজারভারদের যে ক্ষমতা দেওয়া হয়েছে এবং তাদেরকে যে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু স্ক্রিনশট মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান তিনি প্লেস করেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রাথমিকভাবে যখন এই 8505 জন আধিকারিকের গ্রুপ বি অফিসারের নাম দেওয়া হয় সেখানেও কমিশন কিছু আপত্তি জানায়, কারণ তারা বলে যে এখানে এখনো পর্যন্ত সেই আধিকারিকদের ট্রেনিং করতে হবে। যদিও সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয় যে অতিরিক্ত নাম আসলে এবং যারা বাংলার বিষয় জানবে তাদের ক্ষেত্রে পদবীর বিষয় সমস্যার বিষয়টি যারা সহজে বুঝতে পারবেন তাদেরকে সুযোগ দিলে গোটা প্রসেসটাই যে কমিশনের যে গোটা প্রসেস রয়েছে সেই প্রসেসটাই অনেক বেশি সহজতর হবে। এই মুহূর্তে শুনানি চলছে এই মাইক্রো অবজারভারদের ভূমিকা এবং তাদের নিয়োগ করা নিয়ে। প্রিয়াঙ্কা, বেশ নজর রাখো। কমিশনকে অফিসারদের তালিকা রাজ্যের 8505 গ্রুপ এ অফিসারের তালিকা রাজ্যের জেলাভিত্তিক নাম দেওয়ার দাবি রাজ্যের আইনজীবীর। 7ই ফেব্রুয়ারি মেল করা হয়েছে দাবি রাজ্যের আইনজীবীর। কোনো নাম দেওয়া হয়নি, দাবি করা হচ্ছে কমিশনের তরফ থেকে। আইনজীবীর আমরা 300 গ্রুপ অফিসার চেয়েছিলাম, গ্রুপ এ অফিসার চেয়েছিলাম, কমিশন আমাদের মাত্র 80 জন অফিসার দেওয়া হয়েছে। কমিশনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। এদিকে নয়া অফিসার নিয়োগের ট্রেনিং সমস্যা, এই ইয়ারওদের 10 দিনের ট্রেনিং দরকার। কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। সুপ্রিম কোর্টে সওয়াল কমিশনের আইনজীবী। একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। চোখ দান করে গ্রেফতার, মায়ের চোখ দান করে গ্রেফতার সমাজকর্মী। মৃত্যুর পর মায়ের চোখ দান ছেলের। কৃষ্ণনগর পুলিশের অবাক পদক্ষেপ। চোখ দান করে পরিবার সহ গ্রেফতার সমাজকর্মী। প্রতিবেশীদের অভিযোগে গ্রেফতার। 3 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। মায়ের চোখ দান করে সমাজকর্মী গ্রেফতার। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এখানেই তো প্রশ্ন, স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশীর অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমাজকর্মী মায়ের চোখ দান করে গ্রেফতার হয়ে গেলেন। একদমই তাই। এই যে সমাজকর্মী, তার নাম হচ্ছে আমির চাঁদ শেখ। তিনি একটা স্কুলের পার্শ্ব শিক্ষক এবং সমাজকর্মী। সে কিন্তু বিভিন্ন সচেতনামূলক কাজকর্ম করে থাকেন, সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত এবং এই মরণোত্তর চক্ষুদান বা দেহদান এই যে কর্মসূচি তাতেও কিন্তু অংশগ্রহণ করেন এবং প্রচার করেন। এবং সেই কর্মসূচির অঙ্গ হিসাবে তার মায়ের কিন্তু চক্ষুদান করার একটা চুক্তিপত্র করেছিলেন এবং সেই মতন গতকাল যখন তার মা মারা যায় তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের খবর দেন এবং তারা এসে তার মায়ের চোখ সংগ্রহ করে নিয়ে যায়। এবং এরপরে যখন তার দেহ কবরস্থ করতে নিয়ে যাওয়ার চেষ্টা হয় সেই সময় কিন্তু এলাকার লোকজন বিক্ষোভ দেখায় থাকে। তাদের দাবি করা হয় যে এই চোখ তিনি বিক্রি করে দিয়েছেন এবং তার মায়ের অনুমতি ছাড়াই কিন্তু এই কাজটি করেছেন অর্থের বিনিময়ে। এবং বাড়িতে তারা বিক্ষোভ দেখায় থাকার এলাকার লোকজন এবং খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ গিয়ে কিন্তু এই সমাজসেবী সহ তার পরিবারের প্রায় 5 জন সদস্যকে আটক করে নিয়ে আসে। পরবর্তীকালে এলাকার লোকজন তাদের বিরুদ্ধে থানায় চুরির অভিযোগ দায়ের করে, চক্ষু চুরির অভিযোগ দায়ের করে এবং এর পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করে আজকে আদালতে পাঠানো হয় এবং আদালত তাদের 3 দিনের কিন্তু জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সঙ্গে চোখ চুরি করা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এখানে একটা বড় কোনো একটা চক্রান্ত চলছে। আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে যদি দান করে যায় তার তো কোনো পেপারস হবে, সেই পেপারসটা ওনারা দেখায়নি। হ্যাঁ, ইভেন পুলিশে গিয়ে ওখানে ফোন লাগায়। হ্যাঁ, ফোন লাগানোর পরে কিছু লোক বলে যে না, ওনার ছেলেরা দান করেছে, উনি দান করে যাননি। 2024 সালে চোখ দান করেন সমাজকর্মীর মা। সেই অঙ্গীকারপত্র নিউজ 18 বাংলার হাতে। মহিলার মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকারপত্র। 2024 সালে 17 ডিসেম্বর মরণোত্তর চক্ষুদান। মৃত্যুর পর মায়ের চোখ দান করে গ্রেফতার ছেলে।
সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, 2024 সালে তো মা নিজেই চক্ষুদান করে গেছেন। একদমই তাই। আমাদের কাছে যে অঙ্গীকার পত্রটা আমরা পেয়েছি তাতে 17/10/2024 অর্থাৎ 17 অক্টোবর 2024 সালে তার মা এই স্বেচ্ছাসেবী সংগঠনকে মরণোত্তর চক্ষু দান করার একটা অঙ্গীকার করেন এবং সেই অঙ্গীকার বা চুক্তি মতোই কিন্তু গতকাল তার মৃত্যুর পর পরিবারের লোকজন সেই স্বেচ্ছাসেবী সংগঠনকে খবর দেয় এবং তারা এসে চক্ষু নিয়ে যায়। কিন্তু এই বিষয়টি জানাজানি হতেই কিন্তু এলাকার লোকজন তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন এবং সেই সময় অবশ্য এই অঙ্গীকারপত্র পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত এলাকার লোকজনকে দেখাতে পারেননি। তার পরিপ্রেক্ষিতে একটা কিন্তু এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে। পরে কিন্তু তারা পুলিশের কাছেও এই অঙ্গীকারপত্র দেখিয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের অভিযোগে কর্ণপাত করেনি, বরঞ্চ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর পুলিশ কোনো কিছু যাচাই না করেই শুধুমাত্র প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করে নিলেন সমাজকর্মীকে, যেখানে ডকুমেন্ট রয়েছে, যেখানে অঙ্গীকারপত্র দেখাচ্ছি আমরা 2024 সালে মা নিজেই চক্ষুদান করে গেছেন, তারপরেও কোনো রকম যাচাই না করে এইভাবে গ্রেফতার। 5-7 জন লোকজন, তারা কার কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে হিংসা প্রতিবারের যেটা বলা হয়। মায়ের চোখ দান করে গ্রেপ্তার সমাজকর্মী। কুসংস্কার ছড়িয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অতি সক্রিয় পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষার নামে সমাজকর্মীকেই গ্রেফতার। যেমনটা বলছিলাম যে আগেই অভিযোগ করা হলো প্রতিবেশীর তরফ থেকে কোনো কিছু যাচাই না করেই পুলিশ কেন গ্রেফতার করলো? কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানে সেই কথা চিন্তা করেই গ্রেফতার। কুসংস্কার ছড়িয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অতি সক্রিয় পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষার নামে সমাজকর্মীকেই গ্রেফতার। মৃতদেহের সম্পত্তি হাতানোর অভিযোগে মামলা, সংঘবদ্ধভাবে হাতানোর অভিযোগেই মামলা। পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না। 2 নম্বর হচ্ছে উনি একজন সমাজকর্মী বলে পরিচিত, তো তিনি তার মায়ের চক্ষু দান করেছেন এবং তার জন্য নিশ্চয়ই ওনার কাছে ভ্যালিড সার্টিফিকেটস বা অন্য কিছু হয়তো ভবিষ্যতে চলে আসবে, কিন্তু পুলিশ এত প্রোঅ্যাক্টিভ ভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না। যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষু দান সেটা নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে, তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে একটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে। চোখ অঙ্গদান নিয়ে সচেতনতা জরুরি, সচেতনতা বৃদ্ধির বদলে গ্রেফতারি পুলিশের। মৃত্যুর পর মায়ের চোখ দান করে জুটল গ্রেফতারি। সমাজকর্মীর গ্রেফতারিতে প্রশ্ন পুলিশের ভূমিকায়। যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যার পরিবারকে অ্যারেস্ট করা হয়েছে, আমির চাঁদ, এই আমাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি। সে এই সামাজিক কাজকর্ম এবং এই মরণোত্তর দেহদান আন্দোলনের সঙ্গে সে বিভিন্নভাবে যুক্ত। অতীতেও সে এই কাজ বহুবার করেছে। তার মায়ের মৃত্যুর পরও সে খুব স্বাভাবিকভাবেই যা করার সেগুলো খুব প্রগতিশীল চিন্তাভাবনার জায়গা থেকে সে সেটা করতে গিয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে যে এটাকে দেহাংশ বিক্রির এটা আসলে একটা চক্রান্ত এইভাবে দেখিয়ে প্রগতিশীল চিন্তাভাবনা মার খাচ্ছে, পুলিশের ভূমিকা এখানে অত্যন্ত ন্যাক্কারজনক। ফলে এর পেছনে রাজনৈতিক খেলা থাকতেও পারে, আবার নাও পারে, আমরা জানি না। আমরা এর বিরুদ্ধে যতদূর সম্ভব লড়াইটা আমরা তার পাশে থাকব। পুলিশের ভূমিকায় প্রশ্ন সমাজসেবী সংগঠনে। শান্তিপুর মরমী কর্নিয়া সংগ্রহ করেছে এবং কর্নিয়া সংগ্রহের যে নিয়ম সেটা হচ্ছে অঙ্গীকার থাকুক বা না থাকুক, যদি পরিজনরা সম্মতি দেন তাহলে কর্নিয়া সংগ্রহ করা হয় এবং করা থাকলে পরেও, অঙ্গীকার করা থাকলে পরেও পরিবারের লোকেদের মতামত দিতে হবে। সেই মোতাবেকে আমরা পরিবারের লোকেদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি এবং তারা সাইন করে আমাদেরকে কনসেন্ট দিয়েছে কর্নিয়া সংগ্রহ করার জন্য। শান্তিপুর মরমী দীর্ঘ 1000-এর উপরে কর্নিয়া সংগ্রহ করেছে, সেখানে কোনো আর্থিক লেনদেনের কোনো প্রশ্ন নেই। এটা সরকারি নিয়ম অনুযায়ী কেনাও যায় না, বেচাও যায় না। 2024 সালে 17 অক্টোবর একটি শিবির হয়, সেখানে তিনি অঙ্গীকার করেছিলেন। যখন চক্ষুদান হয় তখন কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল হয়নি, সুষ্ঠুভাবেই চোখটা দান হয়েছিল। পরিবারের সবাই সম্মতি দিয়েছে, সেই সই নিয়েই কিন্তু কাজটা করা হয়েছে। আমার মনে হচ্ছে অশিক্ষিত পুলিশ জানেই না যে
কি কাজটা তারা করে, তারা যে মহান কাজটা করেছে, তাদের থানায় নিয়ে গিয়ে সম্মান দেওয়ার কথা ছিল, তাদেরকেই অ্যারেস্ট করে দিয়েছে ভাবুন। আর যারা এই ভালো কাজটাকে বিরোধিতা করলো তাদেরকেই প্রাইজ দিল, তাদের কথাটাকেই মেনে নিল। শাসনের দিকে নজর রাখি, সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু আর তারপরে তুলকালাম পরিস্থিতি, দেহ আটকে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর, ছত্রভঙ্গ করতেই পুলিশের লাঠিচার্জ। ঝাঁসির কোলাবাড়ি দাদার মোড়ে উত্তেজনা পরিস্থিতি। জিয়াউল রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। জিয়াউল, 33,000 ভোল্টের তারের নিচে নিয়ম না মেনে নির্মাণ, প্রথমেই জানতে চাইবো যে অবৈধ নির্মাণ যে ব্যক্তির, তাকে গ্রেপ্তার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু যেভাবে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় শাসনের গোলাবাড়ির দাদার মোড় এলাকায়, সেখানে অবৈধ নির্মাণ এবং সেই অবৈধ নির্মাণের উপরেই কিন্তু 33,000 ভোল্টের বিদ্যুতের তার ছিল, ফলে সেখানেই রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়, বিদ্যুৎ সৃষ্টি হয় এমনটাও অভিযোগ। ফলে সেই মৃতদেহ আটকে রেখে ক্ষতিপূরণের দাবি এবং অভিযুক্ত ব্যক্তি এই ফারুক ইসলাম, তাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তুলে দফায় দফায় বিক্ষোভ অবস্থান চলে। তারপরে শাসন থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরবর্তীকালে প্রায় 2-2.5 ঘন্টা পরে সেখানে বিশাল পুলিশ বাহিনী গেলে সেখানে পুলিশ মৃতদেহ ধরতে গেলে তখনও কিন্তু খণ্ডযুদ্ধ হয় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের। তাদের একটাই দাবি যে যে ব্যক্তি এই অবৈধ নির্মাণ করেছেন তাকে বারংবার যেমন বলা হয়েছে বিল্ডিং না করার কথা, অন্যদিকে প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো কর্ণপাত করেনি। ফলে তিনি একজন প্রভাবশালী, তিনি এই বিল্ডিং তিনি ইচ্ছা মতন করেছেন, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, এমনটাও কিন্তু এলাকার মানুষের অভিযোগ। ফলে এই অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার করতে হবে এবং যথেষ্ট ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবি তুলে কিন্তু দফায় দফায় টাকি রোড, অন্যদিকে হচ্ছে গোলাবাড়ি দত্তপুকুর রোড রাস্তায় বিদ্যুতেও আটকে রেখে বিক্ষোভ দেখায় এবং পুলিশ গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। প্রায় ঘন্টা দুয়েক পরে অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে বিশাল বাহিনী গেলে সেখানে মৃতদেহ তোলার পরেই কিন্তু এই যে এই পরিস্থিতি তৈরি হলো, যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলো, দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে বিক্ষোভ, উত্তেজনা, তুলকালাম, এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করলো পুলিশ? এই যে পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, দেখো, এই ঘটনায় যখন প্রায় ঘন্টা দুয়েক অতিক্রান্ত, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল, রাস্তা পরিষ্কার করার একটা কথা, যেখানে মাধ্যমিক পরীক্ষার্থী যাবে কোনো সমস্যা না হয়, তার জন্যই রাস্তায় কিন্তু এই সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে পরীক্ষা শুরুর পরে আবার যখন রাস্তায় আসে তখন সেই মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ এবং তখন পুলিশের কাছ থেকে সেই সময় লাঠিচার্জ করে এবং 5 জনকে পুলিশ আটক করে এবং সেই আটক করা ব্যক্তিকে পিজন বেলে তুলে নিয়ে যাওয়ার সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। বেশ, এখানে ঘর হচ্ছিল, সেই কারেন্টের তারে তোমার জায়গা নেই ওখানে, কিন্তু জোর জবরদস্তি করে যাই ঘর মালিক তুলে দিচ্ছে, ঘরের ওপরে তুলে দিয়ে বলে তুই কাজ কর, তোর কোনো রকম অসুবিধা হবে না, তুই ওঠ তোর কোনো রকম অসুবিধা হবে না, আর থাকলে আমি রয়েছি তোর পাশে, তোর কিছু হবে না। কিন্তু সেই দুর্ঘটনায় মারা গেল আজকে, কোনো পারমিশন নিয়ে এখানে ঘর করার ওখানে। ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা, একটি 34 বছরের ছেলে মারা গেছে। ইনিশিয়াল একটা ক্ষোভ হয়েছিল মানুষের মধ্যে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। হাউএভার সেই আমরা প্রপার সেকশনে কেস করছি এবং ডেফিনেটলি আমরা অ্যাকশন নেব। আমরা এখনও আমাদের টিম এখানে থাকছে, তল্লাশি করবে এবং আমাদের টিম রেড করবে এবং এই জায়গাটা পুরো রুটমার্চ চলবে এখানটা। এখন এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল করে ফার্স্ট আমাদের কাজ, আর যদিও বা কেউ এরকম হয়ে থাকে ঘটনা আমরা আবার অ্যারেস্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। গতকালই আপনাদের জানিয়েছিলাম বারাকপুরের ঘটনা, বারাকপুরে কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, সাসপেন্ড করা হলো এবার উত্তর বারাকপুর পৌরসভার কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। গ্রেফতার করা হয়েছে আগেই পুলিশের তরফ থেকে, এবার দলের তরফ থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। এ বিষয়ে ডিটেল জানাবে অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, কি পদক্ষেপ? দেখো, তুলসীবাবুকে যখন মারা হয়েছিল মৃত্যুর পর কিন্তু তার বাড়িতে খবর পাওয়ার পর সাথে সাথে ছুটে গেছিলেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। তিনি গিয়ে পরিবারকে আশ্বস্ত করেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ দল তৃণমূল কংগ্রেসের তার পাশে আছে এবং তার পাশে থাকবে। এবং অভিযোগ পরিবারের লোকজনকে বলেন আপনারা কাজ করুন, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সাথে সাথে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু দল তাকে সাসপেন্ড করে 6 বছরের জন্য, সেটা পরিবারের লক্ষ্য তিনি শুনিয়ে দেন। সেখানে দাঁড়িয়ে প্রাথমিক আরো বলেন আপনারা যেভাবে কাজ হচ্ছে সেভাবেই হবে, কিন্তু যে কনস্ট্রাকশনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেই কনস্ট্রাকশনটা কাজ কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং তাই পরিবারকে জানিয়েছেন এই কাজ আর হবে না।
এই কাজ হবে না। এইভাবে কিন্তু পার্থভূমি জানাবার পর পরিবারের লোক কিন্তু অনেকটাই আশ্বস্ত। তারা যে ভয়টা পাচ্ছিলেন যে একজন কাউন্সিলরের সঙ্গে এরকম মানে হাতাহাতিতে তারা জড়িয়েছিলেন, এই ঘটনায় পার্থভূমি যাওয়ার পর তারা কিন্তু অনেকটাই আশ্বস্ত হয়েছেন। পার্শ্বভূমি তাদের পাশে আছেন, যখন কোনো বিপদে পড়বেন তখন কিন্তু তার পাশে থাকবেন, এমনটাই আশ্বাস দিয়ে এসেছেন পার্থভূমি। বেশ। সাসপেন্ড উত্তর বারাকপুর পুরসভার কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। উত্তর 24 পরগনার বারাকপুর, এখানে বাড়ির গা ঘেঁষে বেআইনি নির্মাণের অভিযোগ। প্রতিবাদ করায় যুবককে মারধর, তাঁর বৃদ্ধ বাবাকে পরপর লাথি, যার জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। নিশানায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর। উত্তর বারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ড মনিরামপুর, এখানকার বাসিন্দা তুলসী অধিকারী, বয়স 81। তাঁর বাড়ির গা ঘেঁষে তৈরি হচ্ছে 4 তলা বিল্ডিং। এই একটা প্রাচীর, এই প্রাচীরের এই পাশে তুলসীবাবুর বাড়ি, এই পাশে নতুন যিনি কনস্ট্রাকশন করছে তার বাড়ি। কোনো 3 ফুট তো দূরের কথা, 1 ফুটও কিন্তু সেখানে তাকে ছাড়া হয়নি। এ নিয়ে বছরখানেক আগে পুরসভায় অভিযোগ জানান তুলসী অধিকারী। সম্প্রতি প্রতিবাদ জানান তাঁর ছেলে হেমন্ত। পুরসভায় লিখিত অভিযোগ করেন। এরই মধ্যে রবিবার সকালে তুমুল অশান্তি বাধে। এলাকার একটি চা দোকানে বসেছিলেন হেমন্ত অধিকারী, সেখানে হাজির হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযোগ, বাড়ির পাশের বহুতল নিয়ে পুরসভায় নালিশ জানানোয় হেমন্তকে চড় থাপ্পড় মারেন কাউন্সিলর। ঘটনাস্থলের কাছেই হেমন্তর বাবা তুলসী অধিকারীর ইলেকট্রিকের দোকান। ছেলেকে বাঁচাতে তিনি চায়ের দোকানে যান। কাউন্সিলরের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, তখনই বৃদ্ধকে পরপর 2 বার লাথি মারেন কাউন্সিলর। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তুলসী অধিকারী। তাকে বারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। আমাকে ডাকলে, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিউনিসিপ্যালিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিউনিসিপ্যালিটি অবজেকশন দেবো? থাপড়া মারলে করলে বাবাকেও মারলো, রবীন্দ্রনাথ ভট্টাচার্য। লাথি মারতে গিয়েই তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, লাথি চালিয়েছে, লাথিটা মেরেওছে, লাথি মারার পরে বাবা অসুস্থ হয়ে পড়েছে। তুলসী অধিকারী ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে, আমাকে কলার ধরে আমার মা বাবা তুলে খিস্তি দেয়। আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন, লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। নিশ্চয়ই আমি তাকে মারতে যাইনি। বৃদ্ধের মৃত্যুর ঘটনায় বারাকপুর থানায় লিখিত অভিযোগ করে পরিবার। আমরা আইনগতভাবে দেখছি এক্স্যাক্টলি কি ঘটনা হলো, ঘটনার পিছনে কি আছে না আছে সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি। বারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। বারাকপুরে কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগে প্রতিবাদে বারাকপুরে বিজেপির বিক্ষোভ। বারাকপুর মহকুমা আদালতের সামনে উত্তেজনা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির মিছিল। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, একদম বিচার করে। আর দ্বিতীয় কথা হলো ওর যত সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার। পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে, পুলিশ ওদেরকে গিয়ে ভয় ওসব আইওয়াস পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার, বালু মল্লিকের মতন বহিষ্কার, এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস করে।